শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। গল্প স্বল্পে আজ শুনবেন দ্য হাউন্ড। মূল কাহিনী H.P. লাভক্রাফট। লেখকের জন্ম 1890 সালের 20 অগস্ট আমেরিকায়। বিজ্ঞান, কল্পনা, ভূত, রহস্য ইত্যাদির সংমিশ্রণ তার লেখনীকে আরো অনেকের থেকেই আলাদা করেছে এবং তাকে পাঠকের কাছে জনপ্রিয় করে তুলেছিল। গোটা বিশ্বে তার গুণমুগ্ধ থাকা সত্ত্বেও বাঙালি পাঠকের কাছে এখনো তিনি কিছুটা হলেও অধরা। প্রকৃত অনুবাদের অভাবে তার বহু লেখা এখনো আমাদের অজানা। আজ গল্প স্বল্পে আমরা বেছে নিয়েছি H.P. লাভক্রাফটের লেখা গল্প দ্য হাউন্ড। গল্প পাঠে সুদীপ্ত। শুরু হচ্ছে গল্প স্বল্প। একটা বিরামহীন সাঁই সাঁই শব্দে অস্থির হয়ে উঠেছে কান, যেন কোনো দুঃস্বপ্নের দেশে টানা ঝাপটাচ্ছে কিছু। দূরে কোথাও এক টানা ডেকে চলেছে কোন অতিকায় হাউন্ড। মৃদু আওয়াজ আসছে তারও। পাগল হয়ে যাচ্ছি কিংবা স্বপ্ন দেখছি ভেবে নিজের মনকে হয়তো ভুলাতে পারতাম, কিন্তু একের পর এক যে ঘটে গেছে তাতে আর ওইসব আত্মপ্রবঞ্চনা করে কোনো লাভ নেই। কিসের কবলে পড়ে সেন্ট জনের শরীরটা একটা ছেঁড়া খোঁড়া লাশ হয়ে গেল। তার রহস্য জানি কেবল আমি। আমার ওই একই পরিণতি হওয়ার আগে তাই গুলি করে নিজের মাথাটা উড়িয়ে দিতে চলেছি আমি। কারণ এই মুহূর্তে কোন এক অশুভ জগতের অন্ধকার অন্তহীন সুড়ঙ্গ পথ বেয়ে সবেগে ধেয়ে আসছে আমার মৃত্যুদূত হয়ে। আর তারই আতঙ্কে বেছে নিয়েছি আত্মহননের পথ। এক মূর্খ বিকারের জেরে নেমে এসেছে এই ঘোর বিপর্যয়। রোজের সাদামাটা জীবনটায় যেন আর তৃপ্তি হচ্ছিল না আমাদের। ফিকে হয়ে আসছিল প্রেম আর ওই অ্যাডভেঞ্চারের আকর্ষণ। অবসাদ থেকে পরিত্রাণ পেতে চাইছিলাম আমি, আর সেই সঙ্গে সেন্ট জনও। তাই যেখানে যা কিছু নান্দনিক ঘরানা কিংবা শিল্পশৈলী আছে, দুজনে কোমর বেঁধে লেগে পড়েছিলাম তারই রহস্য উদ্ধারে। পেরিয়েছিলাম প্রতীকীবাদীদের প্রহেলিকা আর প্রাক র্যাফিওদের উচ্ছ্বাসের শিল্পরুচির পথ। হাজির হয়েছিলাম ব্যভিচারবাদীদের নিরানন্দ চারুকলায়। সে শিল্পের বাইরের অংশটুকুতে না, মন ভরেনি আমাদের। পরিতৃপ্তির সন্ধানে ডুব দিয়েছিলাম তার নারকীয় গভীরতায়, কিন্তু কিছুদিনের মধ্যেই সেখানেও মন ট্যাঁকিনি আমাদের। অচিরেই ঘুচে গিয়েছিল বোদলেয়ার আর হাই সামান্সের সৃষ্টির প্রতি আকর্ষণও। অবশেষে আরো উত্তেজনা খোঁজার তাগিদে শুরু হলো আর এক প্রয়াস। সশরীরে অপ্রাকৃতিক অভিজ্ঞতা ভোগের প্রচেষ্টা। আর এই অদম্য বাসনার তাড়নায় আমরা হাত লাগালাম এক জঘন্য অপকর্মে। তার কথা বলতে এই আতঙ্কের মধ্যেও আমার মাথা হিট হয়ে আসছে লজ্জায়। সেই বিভৎস নিন্দনীয় কাজের নাম কবর লুণ্ঠন। আমাদের ভয়ানক সব অভিযানের বিবরণ আমি দেব না, লুট করে আনা মালপত্রের ফিরিস্তিও দেব না। তবে এটুকু জানিয়ে রাখি যে সেসব সংগ্রহের ঠাঁই হয়েছে আমাদের বাড়ির মিউজিয়ামে। আমাদের সুবিশাল পাথরের বাড়িটাতে বাসিন্দা বলতে ছিলাম শুধু আমি আর সেন্ট জন। সঙ্গ দেবার জন্যে কোনো দাসদাসী পর্যন্ত ছিল না। এই বাড়িরই বহু নিচে
ভূগর্ভের অন্দরে এক গোপন কামরায় আমরা গড়ে তুলেছিলাম আমাদের মিউজিয়াম। আমাদের আসক্তি ক্লান্ত ইন্দ্রিয়গুলোকে ফের চাঙ্গা করে তুলতে চেয়েছিলাম আমরা। তাই মেতেছিলাম উন্মাদ শিল্পীদের নারকীয় রুচিতে। সেই ভয়ানক সংগ্রহশালায় গড়ে তুলেছিলাম আতঙ্ক আর বিনাশের এক অকল্পনীয় দুনিয়া। সেই ঘরের দেওয়াল জুড়ে বসানো ছিল কালো ব্যাসাল্ট আর অনিক্স পাথরে কোঁদা বিশাল বিশাল দানব মূর্তি। দুপাশে পাখা মেলে তারা তাদের মুখের অট্টহাসির ফাঁক দিয়ে উগরে দিত উদ্ভট সবুজ আর কমলা রঙের আলো। গোপন পাইপ দিয়ে বয়ে আনা হাওয়ায় ফুলে ফেঁপে উঠত বিশাল বিশাল কালো পর্দা। তাদের গায়ে লাল রঙে আঁকা হাতে হাতে ধরা অস্থি মূর্তিগুলো যেন মেতে উঠত এক মরণ নৃত্যে। পাইপ দিয়ে কেবল হাওয়া নয়, বয়ে আসতো আমাদের মেজাজ অনুযায়ী নানা রকমের গন্ধ। কখনো অন্তিম সত্তারের লিলি ফুলের হালকা সুবাস, কখনো বা প্রাচ্যের অধিপতিদের সমাধিগৃহের ধূপের মাদক সুগন্ধ, আবার কখনো মাটি তোলা কবরের অন্তরাত্মা কাঁপানো উৎকট দুর্গন্ধ। এই ভয়ঙ্কর কামরার দেয়ালের গায়ে পরপর রাখা ছিল প্রাচীন মমির শাড়ি। তাদের পাশে পাশে দাঁড়িয়ে থাকত সংরক্ষিত মৃতদেহ। ট্যাক্সিডার্মিস্টের হাতের কারিকুরিতে প্রাণবন্ত দেখাতো সেই সব ন্যাকড়া ঠাসা লাশ। তাদের মধ্যে ইতস্তত রাখা ছিল পৃথিবীর নানা প্রান্তের নানা গোরস্থান থেকে আনা, বলা যায় লুটে আনা সমাধি শীর্ষের ফলক। ঘরের নানান কোণে সাজানো থাকতো নরমুণ্ড। তাদের এক একটাতে পচনের ছাপ এক এক রকমের। কোথাও অভিজাত বংশীয়দের কেশহীন গলিত মস্তক, আবার কোথাও সদ্য কবর দেওয়া শিশুদের ঝকঝকে সোনালি চুলে সাজানো তাজা মুন্ড। ভয়ানক বিষয়বস্তুর উপর ছবি আর স্থাপত্যেরও কমতি ছিল না সেখানে। তাদের বেশ কিছু আমার আর সেন্ট জনের সৃষ্টি। ছিল মানুষের চামড়ায় বাঁধাই একটি তালামারা কাগজপত্রের ব্যাগ। তার ভিতরে রাখা ছিল এমন সব অকল্পনীয় ছবি যা ভাষায় বর্ণনা করা যায় না। সেসব কুকীর্তি নাকি স্বয়ং শিল্পী গয়ার, যদিও ভয়ে তিনি কখনো সে কথা কখনো স্বীকার করেননি, কখনো না। অভাব ছিল না বিকট সব তারের আর ফুঁদেয়া বাদ্যযন্ত্রের। আমার আর সেন্ট জনের হাতে পড়ে সেই সব কাঠ আর পেতলের বাজনা বেজে উঠত বিভৎস আওয়াজে, কখনো স্বরবিচ্যুতির অসহনীয়তায়, আবার কখনো দানবিক চিৎকারের ভয়ানক অট্টরোলে। এছাড়া ছিল নকশিকাটা কালো আবলুস কাঠের বহু বহু আলমারি। সেসব ঠাসা কবর থেকে লুট করে আনা নানা অবর্ণনীয় সামগ্রীতে। প্রত্যেকটা আমাদের উন্মাদনা আর বিকৃতির ফসল। নিজের প্রাণ দিতে যাওয়ার আগে আমি সেগুলো সব নষ্ট করে দিয়েছি। সুতরাং বিশদে আর কিছু বলতে চাইছি না। মুখে না মানা যায় না এমন সব জিনিসপত্রের সন্ধানে আমরা কবরে হানা দিতাম শিকারীর মতোই। কিন্তু তা বলে ছোট লোক গোর লুটেরাদের মতন হামলে পড়িনি আমরা। আমাদের কাছে এই সব ছিল সূক্ষ্ম শিল্পের নামান্তর মাত্র। তাই যেন শিল্প সাধনা হয়ে উঠত প্রতিটা অভিযান। নিজেদের মেজাজ, প্রাকৃতিক শোভা, পরিবেশ, আবহাওয়া, ঋতু, চাঁদের আলো, এরকম নানান কিছু মনোমত হলে তবেই নামতাম আমরা কাজে। কবরের গহ্বর ভয়ানক হাসিতে আর অভ্যন্তরের রহস্য মেলে ধরলে যে চরম আনন্দের অনুভূতি হয়, তার অন্তরায় অনেক। সময় জ্ঞানের অভাব, আচমকা ঝলসে ওঠা বিদ্যুৎ, কিংবা আনাড়ি হাতে মাটি উল্টে ফেলা, এ ধরনের সামান্য উলট পালট হলেই ছিল সব পরিশ্রম পণ্ড হবার আশঙ্কা। খুঁটিনাটির ওপর তাই তীক্ষ্ণ নজর থাকতো আমাদের। নিত্য নতুন দৃশ্যপটে
আরো চড়া দাগের অভিজ্ঞতা ভোগ করার বাসনা আমাদের দুজনের মধ্যেই চেপে বসেছিল, যেন এক চির অতৃপ্ত বিকার। আর এ ব্যাপারে অগ্রণী ভূমিকা ছিল সেন্ট জনের। সেই পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল সেই অভিশপ্ত গোরস্থানে। সেখানেই আমাদের উপর নেমে এসেছিল ভয়ঙ্কর এক অমোঘ নিয়তি। এক অসুস্থ প্রলোভনের ফাঁদে পড়ে আমরা পা রেখেছিলাম হল্যান্ডের সেই সাংঘাতিক কবরখানায়। কয়েকটা ভয়ানক গুজব আর কিংবদন্তি যেন আমাদের টেনে নিয়ে গিয়েছিল সেখানে। কানে এসেছিল গোরস্থানের এক কবরে 500 বছর ধরে শুয়ে আছেন এমন একজন, যিনি জীবদ্দশায় নিজেই ছিলেন গোর লুটেরা। কোনো এক চোখ ধাঁধানো সমাধি গৃহ থেকে নাকি চুরি করে এনেছিলেন এমন কিছু, যার ক্ষমতা মারাত্মক। সেদিনের সেই মুহূর্তের কথা আজও মনে আছে। মাথার উপর হেমন্তের চাঁদ, তার আলো ম্লান, আলোয় ভয় ধরানো ছায়া ফেলেছে কবরগুলোতে। সমাধির ঝরা জীর্ণ বেদি আর অযত্নে বেড়ে ওঠা ঘাসের ওপর এক রাশ বিরক্তি নিয়ে ঝুঁকে রয়েছে কদাকার গাছগুলো। আকাশে চাঁদের প্রেক্ষাপটে পাক খাচ্ছে অগুন্তি বিশাল দেহী বাদুড়ের ঝাঁক। আইভিলতায় ঢাকা প্রাচীন গির্জাটা ভুতুড়ে আঙুল উঁচিয়ে রয়েছে আকাশের দিকে। দূরে ঝোপঝাড়ের আনাচে কানাচে আলিয়ার নাচ নেচে চলেছে জোনাকির দল। দূরের সাগর আর জলাভূমির উপর দিয়ে আসা বাতাসে মিশে যাচ্ছে গাছগাছরা, ছত্রাক আর নানা অজানা জিনিসের গন্ধ। আর এসবের সঙ্গে ভয়ের আর একমাত্রা যোগ করেছে অজানা উৎস থেকে আসা কুকুরের ডাক। যেন দূরে কোথাও এক নাগাড়ে ডেকে চলেছে কোনো এক অতিকায় হাউন্ড। সে আওয়াজ শিহরণ ধরিয়ে দেয় শরীরে, মনে করিয়ে দেয় চাষা ভুষোর মুখে শোনা গল্পটা। যারা কবরের তল্লাশে এখানে আসে তার লাশই খুঁজে পাওয়া যায় এখানে। ছেঁড়া থ্যাতলানো সেই শরীর যেন খুবলে ফেলেছিল কোনো অবর্ণনীয় পশুর দাঁত আর নখ। পাণ্ডুর চাঁদের নজরদারিতে সেই কবরে ঝপাঝপ কোদাল পড়ে আমাদের। অদ্ভুত দর্শন গাছ, বুক কাঁপানো ছায়া, প্রাচীন গির্জা, বিশাল বিশাল বাদুড়, জোনাকির নাচ, সব যেন প্রেক্ষাপটে ভাসে একেবারে ছবির মতো। গুমরে কাঁদা রাতের বাতাস রোমাঞ্চ ধরায় শরীরে। নানা উৎকট গন্ধে উল্টে আসে নাড়ি, আর দূর থেকে ভেসে আসে কুকুরের অদ্ভুত ডাক। এত মৃদু সে আওয়াজ যেন নিজের কানকেই নিজে বিশ্বাস করা যায় না। আচমকাই শ্যাওলার ভিজে স্তর পেরিয়ে কোদাল লাগে একটা শক্ত কিছুতে, একটা গোল লম্বাটে বাক্স। তার পচনে জীর্ণ আকারের গায়ে জমে রয়েছে আকরিকের কঠিন প্রলেপ। বাক্সটা তৈরি মোটা মজবুত জিনিসে বটে, কিন্তু এতই পুরনো যে সেটা চাড় মেরে খুলতে আমাদের বিশেষ বেগ পেতে হলো না। উৎসুক দৃষ্টিতে তাকালাম বাক্সের অন্দরে। কি অদ্ভুত! 500 বছরের ব্যবধান সত্ত্বেও অবশিষ্ট রয়ে গেছে বাক্সের বাসিন্দার দেহাবশেষের অনেকটাই। অতীতের হত্যাকারীর চোয়ালের পেছনে কঙ্কালটার 2-1 অংশ গুঁড়িয়ে গেছে বটে, কিন্তু তা সত্ত্বেও তার বেশিরভাগটাই অটুট। লম্বাটে দাঁত বসানো খুলিটা ধপধপে সাদা, পরিষ্কার। অক্ষি কোটর দেখে বুঝতে অসুবিধা হয় না যে এই চোখ এককালে আমাদের মতোই বিকারের নারকীয় আগুনে ধকধক করে জ্বলত। কফিনের একপাশে পড়ে একটা অদ্ভুত কবচ,
হয়তো এককালে পরানো ছিল কফিনে শোয়া কঙ্কালের গলাতেই। অচেনা কায়দায় খোদাই করা তার সবুজ চেট পাথরের গঠন। সূক্ষ্ম কারুকাজে এ প্রভাব রয়েছে প্রাচ্যের প্রাচীন শিল্পের, যেন গুঁড়ি মেরে থাকা একটা পাখা বসানো হাউন্ড, কিংবা একটা স্ফিংস মুখ গড়া যার খানিকটা কুকুরের আদলে। সে মুখে একই সঙ্গে বিদ্বেষ, মৃত্যু আর পশুত্ব এমন ছাপ ফেলেছে যে দেখলে আঁতকে উঠতে হয়। আর নিচের দিকটা ঘিরে খোদাই করা রয়েছে কয়েকটা অক্ষর, দুর্বোধ্য সেই অজানা লিপির মর্ম। আর একদম তলায় শিলমোহরের কায়দায় খোদাই অদ্ভুত দর্শন একটা খুলির ভয়ঙ্কর আকৃতি। কবচটা চোখে পড়ার সঙ্গে সঙ্গেই দুর্নিবার হয়ে উঠল সেটাকে পাওয়ার আকর্ষণ, যেন ওই মানধাত্তার আমলের কবর থেকে নজরানা হিসেবে ওটাই প্রাপ্য আমাদের। কারণ খুঁটিয়ে দেখে বেশ বুঝতে পারছিলাম কবচটা আমাদের সম্পূর্ণ অপরিচিত নয়। কেবলমাত্র নির্মল সাহিত্য শিল্পে দখল থাকলে হয়তো কবচের চেহারাটা অস্বাভাবিক ঠেকত, কিন্তু উন্মাদ আরব আব্দুল আল হারজেডের নিষিদ্ধ নেক্রোনমিকান বইখানা দেখা ছিল আমাদের। সে বইতে ইঙ্গিতে উল্লেখ ছিল এটার কথা, মধ্য এশিয়ার এক দুর্গম প্রদেশের নাম লেং। সেখানকার সভ্যজী সম্প্রদায়ের আত্মপ্রতীক এই বিভৎস কবচ। বুড়ো আরব প্রেত বিশারদ তার বইতে বিস্তারিত বিবরণ দিয়ে গেছেন এই কবচের রূপের রেখাগুলোরও। মানুষের লাশ যারা দাঁতে ছিঁড়ে খায়, কোন অজ্ঞাত অপ্রাকৃত পদ্ধতিতে তাদের আত্মার শক্তিতে পরিস্ফুট হয়ে ওঠে ও রেখা। হাতিয়ে নিলাম জেট পাথরের ওই সবুজ কবচটা। কবচ মালিকের সাদা পরিষ্কার খুলি আর গুহার মতো নক্ষী কোটরের দিকে শেষবারের মতো দৃষ্টি দিয়ে কবচটাকে বুঝিয়ে দিলাম আগের মতন। হেমন্তের পাণ্ডুর চাঁদের ম্লান আলোয় ঠিক করে বোঝা গেল না, কিন্তু যখন তড়িঘড়ি জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি, মনে হলো আমাদের হাতে আলগা হয়ে যাওয়া কবরের মাটির উপর যেন নেমে এসেছে বাদুড়ের ঝাঁক, যেন সন্ধান করছে কোন অশুভ অভিশপ্ত পুষ্টির। পরের দিন যখন জাহাজে চড়ে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম, মনে হলো যেন দূর থেকে ভেসে আসছে কোনো অতিকায় হাউন্ডের মৃদু ডাক। কিন্তু সে সময় হেমন্তের দুঃখী বাতাস কেঁদে চলেছে নিস্তেজ আওয়াজে, তাই এবারও ঠিক করে কিছু বোঝা গেল না। ইংল্যান্ডে ফেরার এক সপ্তাহের মধ্যেই শুরু হলো যত অদ্ভুত ঘটনা। জনশূন্য পাণ্ডববর্জিত বিশাল এক মাঠের মাঝখানে এক প্রাচীন জমিদার বাড়ির কয়েকখানা ঘর ছিল আমাদের নিঃসঙ্গ বাস। বন্ধুবান্ধব দূরস্থান, চাকর বাকর পর্যন্ত ছিল না। অতিথির আগমনে কদাচিৎ বেজে উঠত আমাদের দরজার কড়া, কিন্তু এবার মনে হতে লাগলো রাত বিরেতে বাড়ির দরজা আর দুটো তলারই জানলা কেউ যেন হাত রাখছে। কখনো বা মনে হতো লাইব্রেরির জানলায় চাঁদের আলো ঢেকে দিয়েছে কোনো বিশাল ছায়া মূর্তি। আবার কখনো মনে হতো কাছে কোথাও সাঁই 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 শব্দে পাখা ঝাপটাচ্ছে কিছু। কিন্তু প্রত্যেকবারই খোঁজাখুঁজির পর নজরে পড়তো না কিছু। অতএব দায়ে চাপাতাম কল্পনার উপর। হল্যান্ডের কুকুরের ডাক যেমন শুনেছিলাম, মনে হতো সেই ডাক যেন এখনো শুনতে পাচ্ছি। আবার কখনো মনে হতো এসব কিছুই বোধহয় অলিক কল্পনা। জেট পাথরের কবচটার ঠাঁই হলো আমাদের মিউজিয়ামের এক কোণে। মাঝে মধ্যে তার সামনে নানা বিচিত্র গন্ধের মোমবাতি জ্বালাই আমরা।
চলে সেই বিষয়ে পড়াশুনো। ক্রমে বুঝতে পারি গোর লুটেরাদের প্রতীক আর তাদের আত্মাদের মধ্যে সম্পর্কের রহস্য। যা পড়ি তাতে আরো দুশ্চিন্তা জমে ওঠে আমাদের মনে। তারপর একদিন সত্যি হানা দিল আতঙ্ক। সেদিন ছিল 24শে সেপ্টেম্বর। রাতের বেলায় খটখট করে উঠল আমার ঘরের দরজা। আমি ভাবলাম হয়তো সেন্ট জন, কিন্তু তাকে যখন ভেতরে আসতে বললাম তখন কি যেন ক্ষণ ক্ষণ শব্দে হেসে উঠল। করিডোরে বেরিয়ে কাউকে কিন্তু দেখতে পেলাম না। আমি দৌড়ে গিয়ে ঘুম থেকে টেনে তুললাম সেন্ট জনকে, কিন্তু সে বলল সে কিচ্ছু জানে না। সেই মুহূর্তে দুশ্চিন্তা গ্রাস করলো আমাদের দুজনকেই। সেই রাতেই প্রথম মনে হতে লাগলো ধুধু মাঠের উপর দিয়ে দূর থেকে যেন ভেসে আসছে সেই হাউন্ডের একটা অস্পষ্ট ডাক। আর হ্যাঁ, সেটা যেন ভয়ানক সত্য। এর প্রায় 4 দিন পরের কথা। আমরা দুজনেই তখন আমাদের গোপন মিউজিয়ামে। লাইব্রেরির যে লুকোনো দরজা থেকে সিঁড়ি নেমে এসেছে আমাদের মিউজিয়াম অব্দি, হঠাৎ মনে হলো সেই দরজা খুব ধীরে ধীরে সন্তর্পণে কিছু যেন একটা আঁচড়াচ্ছে। দ্রুত ভয়ে চেপে ধরলো আমাদের। এমনিতেই আমরা সর্বদাই আতঙ্কে থাকতাম, পাছে কেউ আমাদের এই বিভৎস সংগ্রহের কথা টের পেয়ে যায়। আর তার সঙ্গে যোগ হলো এই অজানা রহস্য। সমস্ত আলো নিভিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে হঠাৎ করে খুলে দিলাম দরজা। আমাদের উপরে এসে পড়লো এক ঝলক হাওয়া, আর তার সঙ্গে সঙ্গেই মনে হলো যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে একটা খসখস শব্দ, খুক খুক হাসি, আর কারো ক্রমাগত বক বক করে যাওয়ার আওয়াজ। আমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি স্বপ্ন দেখছি আমরা, নাকি সজ্ঞানেই রয়েছি? না, এসব কিচ্ছু বোঝার চেষ্টা করিনি। সেই মুহূর্তে কেবল আতঙ্ক গ্রাস করেছিল আমাদের। আর উপলব্ধি করেছিলাম একটা ব্যাপার, যে না দেখা অশরীরই ক্রমশ বক বক করে চলেছে হল্যান্ডের ভাষায়। এর পরের দিনগুলো কাটতে লাগলো একই সঙ্গে বিস্ময়ে আর আতঙ্কে। কখনো মনে হতো এককালের অপ্রাকৃতিক সব উত্তেজনার মাসুল চুকিয়ে আমরা হয়তো সত্যি পাগল হয়ে যাচ্ছি। আবার কখনো কখনো নিজেদেরকে ধীরে ধীরে আসতে থাকা কোনো সর্বনাশা নিয়তির শিকার ভেবে কেমন যেন একটা নাটুকে আনন্দ পেতাম। অদ্ভুত এসব ব্যাপার স্যাপারগুলো একটা সময় কেমন যেন নিত্য নয় মিথ্যিক হয়ে দাঁড়ালো। মনে হতে লাগলো আমাদের নির্জন বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছে কোনো এক অশুভ সত্তার উপস্থিতিতে। তবে তার গতি প্রকৃতি যে কি তা বোঝা ছিল আমাদের সাধ্যের বাইরে। প্রতি রাত্রেই দিগন্ত বিস্তৃত মাঠের উপর দিয়ে ভেসে আসতে লাগলো দানবিক কুকুরের আওয়াজ। জোর থেকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে ক্রমশ বাড়তে থাকলো সেই আওয়াজ। 29শে অক্টোবর নজরে পড়ল লাইব্রেরির জানলার নিচের নরম মাটিতে পড়েছে কিসের যেন পায়ের ছাপ। অসাধ্য সে ছাপের বর্ণনা দেওয়া। এর সঙ্গে কে জানে কেন আমাদের পুরনো বাড়িটাতে পালে পালে হাজির হতে শুরু করলো বিশাল চেহারার সব বাদুড়। আর দিনে দিনে বাড়তে লাগলো তাদের সংখ্যা। চূড়ান্ত আঘাত নেমে এলো 18ই নভেম্বর। আমাদের বাড়ি থেকে স্টেশনটা বেশ কিছুটা দূরে। সেখান থেকে অন্ধকারে হেঁটে আসার সময়
কোনো ভয়ঙ্কর মাংসাশী পশুর কবলে পড়ল সেন্ট জন। সে আক্রমণে ফালা ফালা হয়ে গেল সেন্ট জনের শরীর। তার মরণ চিৎকার ভেসে এলো আমাদের বাড়ি অব্দি। দৌড়ে গেলাম সেই ভয়ঙ্কর ঘটনাস্থলের কাছে। দেখতে পেলাম সদ্য ওঠা চাঁদের প্রেক্ষাপটে মেঘের মতো ভাসছে অস্পষ্ট কালো একটা কিছু। তার সঙ্গে কানে এলো পাখা ঝাপটানোর সাঁই সাঁই শব্দ। সেন্ট জনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম বটে, কিন্তু সে তখন পৌঁছে গেছে মৃত্যুর দোরগোড়ায়। স্পষ্ট করে কিছু বলতে পারল না সে। ওই কবচটা, ওই অশুভ জিনিসটা, হ্যাঁ শুধু এটুকু বলেই বেরিয়ে গেল তার প্রাণ। মাঠের মাঝখানে পড়ে রইল কেবল একটা ছেঁড়া খোঁড়া লাশ। পরের দিন মাঝরাতে সেন্ট জনকে আমি কবর দিলাম আমাদের অযত্ন লালিত বাগানে। জীবদ্দশায় যেসব ভুতুড়ে গুচ্ছবিদ্যা তার পছন্দ ছিল তারই কয়েকটা পাঠ করলাম। শেষে ভৌতিক মন্ত্রটা আওড়াচ্ছি, অতিকায় হাউন্ডের অস্পষ্ট ডাক ভেসে এলো জনশূন্য ফাঁকা মাঠের কোনো সুদূর কোণ থেকে। আকাশে ততক্ষণে চাঁদ উঠে গেছে, কিন্তু সেদিকে তাকাতে সাহস হলো না। কেবল চোখে পড়ল বিশাল প্রান্তরের স্বল্প আলোয় ঢিপি থেকে ঢিপিতে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে অস্পষ্ট একটা চওড়াটে ছায়া মূর্তি। চোখ বন্ধ করে আছড়ে পড়লাম মাটিতে মুখ গুঁজে। তার কতক্ষণ বাদে জানি না, উঠে কোনো মতে টলতে টলতে পৌঁছে গেলাম বাড়ির ভিতরে। যত্ন করে রাখা সবুজ জেড পাথরের কবচটার সামনে প্রণিপাত করতে শুরু করলাম অনবরত। তেপান্তরের মাঠের মাঝখানে পুরনো এই বাড়িটাতে একা থাকতে আর সাহস হচ্ছিল না, তাই কবচটা সঙ্গে নিয়ে পরের দিনই পাড়ি দিলাম লন্ডনের উদ্দেশ্যে। যাবার আগে নষ্ট করে দিয়ে গেলাম আমাদের মিউজিয়ামের অশুভ সংগ্রহ, কিছুটা মাটিতে পুঁতে কিছুটা পুড়িয়ে দিয়ে। কিন্তু দিন তিনেক যেতে না যেতেই মনে হলো আমি যেন আবার শুনতে পাচ্ছি সেই হাউন্ডের ডাক। সপ্তাহখানেক বাদে অন্ধকার নামলেই মনে হতে লাগলো আমার দিকে কেউ যেন তাকিয়ে রয়েছে। অদ্ভুত সেই দৃষ্টি। একদিন সন্ধ্যাবেলা আমি যখন হাওয়া খাচ্ছিলাম ভিক্টোরিয়া বাঁধে, খেয়াল করলাম নদীর জলে রাস্তার আলোগুলোর যে প্রতিফলন পড়েছে তারই একটা হঠাৎ ঢেকে দিল একটা কালো আকার। একই সঙ্গে রাতের বাতাসের চাইতে জোরে একটা দমকা হাওয়া বয়ে গেল আমার পাশ দিয়ে। আমি বুঝতে পারলাম সেন্ট জনের ভাগ্যে যা ঘটেছিল আমার কপালেও তা জুটতে আর বেশি দেরি নেই। কবচটাকে সাবধানে মুড়ে নিয়ে তাই পরের দিনই চড়ে বসলাম হল্যান্ডগামী জাহাজে। হাউন্ডটা এলো কোথা থেকে? আমাকেই বা সেটা তাড়া করে বেড়াচ্ছে কেন? আমার কাছে এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর ছিল না। কবচটা তার কবরে শুয়ে থাকা নির্বাক মালিককে ফিরিয়ে দিলে কি হবে সেটাও আমার জানা ছিল না। হাউন্ডের ডাক শুনেছিলাম প্রথমবার সেই প্রাচীন গোরস্থানে, শুরু সেখানেই। তারপর সেন্ট জন তার শেষ নিঃশ্বাসের সঙ্গে বলেছে ওই কবচের কথা, আর এই দুইয়ের মাঝে ঘটেছে একের পর এক ঘটনা। সুতরাং ওই কবচ চুরির সঙ্গে আমার উপর নেমে আসা এই অভিশাপের যে একটা সম্পর্ক আছে সেটা বুঝতে মোটেও আমার অসুবিধা হচ্ছিল না। তাই মনে হচ্ছিল যুক্তি বিচার করে প্রতিটা পন্থা একবার পরখ করে দেখাই যাক। কিন্তু তার আগেই ঘটল আর এক অঘটন। রটারডামের এক সরাইখানায় আবিষ্কার করলাম চুরি হয়ে গেছে আমার সেই কবচ। চোরেরা গায়েব করে দিয়েছে
আমার উদ্ধার পাওয়ার একমাত্র সম্বল। মুচড়ে পড়লাম আমি, ডুবে গেলাম অবসাদের অতলে। সে রাতে মনে হলো হাউন্ডের ডাক যেন আরো জোরালো হয়ে উঠেছে। পরের দিন সকালে অপেক্ষা করছিল আর এক খবর। এক অজানা দুর্বিপাক নেমে এসেছে শহরের এক নিকৃষ্ট পল্লীতে। আতঙ্কে সিঁটিয়ে রয়েছে সেখানকার লোকজন। অতীতের সমস্ত ভয়ঙ্কর অপরাধকে নৃশংসতায় ছাপিয়ে গেছে সে ঘটনা। একটা জঘন্য বস্তি বাড়িতে হানা দিয়েছে রক্তলাল মৃত্যু। চোট ছাঁচড়ের সেই কদর্য আস্তানায় কোনো চিহ্ন না রেখেই এক অজানা আততায়ী ছিঁড়ে ফালা ফালা করে রেখে গেছে একটা পুরো পরিবারকে। আর সারা রাত আশপাশের মাতালের হুল্লোড় সত্ত্বেও নাকি হালকা শোনা গেছে কোনো এক অতিকায় হাউন্ডের তেজি চাপা ডাক। ফের এসে দাঁড়াই সেই বিপজ্জনক গোরস্থানে। শীতকালের পাণ্ডুর চাঁদের আলো ভয়ানক সব ছায়া ফেলে। ফুটি ফাটা সমাধি আর তুষার পড়া বিবর্ণ ঘাসের উপর বিরক্তি নিয়ে ঝুঁকে থাকে নিষ্পত্র ন্যাড়া গাছগুলো। প্রতিকূল আকাশের দিকে আঙুল তুলে ব্যঙ্গ করে আইফি মরা গির্জা। হিমেল সাগর আর বরফ জমা জলাভূমির ওপর দিয়ে ছুটে আসা নিশীথ বাতাস হাহাকার করে চলে উন্মাদের মতন। নিজের হাতেই কলুষিত করা সেই প্রাচীন কবরের কাছে এগোই পায়ে পায়ে। ভয় পেয়ে উড়ে পালায় কবরের উপরে উঠতে থাকা বিশাল বাদুড়ের ঝাঁক। আগেই কমে এসেছিল হাউন্ডের ডাক। কবরের কাছে পৌঁছতে এবার পুরোপুরি বন্ধ হয়ে যায় সেই আওয়াজ। কিন্তু কেন এলাম এই কবরের কাছে? এর নিচে শান্ত হয়ে শুয়ে আছে যে সাদা দেহাবশেষ, তার কাছে প্রার্থনা করতে, ক্ষমা চাইতে, নাকি পাগলের মতো কাকুতি মিনতি করতে? কারণ যাই হোক, তেড়ে ফুঁড়ে আক্রমণ করলাম কবরের হিম জমাট মাটিকে। শুধু নিজেই যে হঠাৎ করে এমন বেপরোয়া হয়ে উঠলাম তাই নয়, মনে হলো আমার উপর ভর করেছে বাইরের কোনো প্রবল ইচ্ছা শক্তি। কবর খুঁড়ে ফেলতে বেগ বিশেষ পেতে হলো না। মাঝে থেমেছিলাম একবারই। একটা শীর্ণ চেহারার শকুন হঠাৎ হিমেল আকাশ থেকে তীর বেগে নেমে এসে কবরের মাটি ঠুকরাতে আরম্ভ করেছিল পাগলের মতো। কোদালের এক খায়ে ভবলীলা সাঙ্গ করে দিয়েছিলাম তার। অবশেষে নাগাল পেলাম সেই জরাজীর্ণ লম্বাটে বাক্সটার। তার উপর থেকে সরিয়ে ফেললাম তার সোরা পড়া ঢাকনাটা। প্রকৃতিস্থ অবস্থায় এটাই আমার শেষ কাজ। দেখলাম সেই শতাব্দী প্রাচীন কফিনে গাদাগাদি করে ঘুমিয়ে রয়েছে পেশিবহুল বিশাল বিশাল বাদুড়। আর সেই সব দুঃস্বপ্নের অনুচরদের আলিঙ্গনের মধ্যে ঘাপটি মেরে রয়েছে আমাদের চুরির শিকার সেই অস্থি সর্বস্ব দেহ। কিন্তু কোথায় আমাদের সেই প্রথম দর্শনে দেখা শান্ত পরিচ্ছন্ন রূপ? এখন তার সর্বাঙ্গ ঢেকে রয়েছে শুকনো জমাট রক্ত, চুল আর মাংসের ফালিতে। ফসফরাসের মতো জ্বলন্ত দুটো অক্ষিকোটর বাঁকা চাহনিতে তাকিয়ে রয়েছে আমারই দিকে। সে দৃষ্টিতে চৈতন্যের লক্ষণ স্পষ্ট। তার রক্ত মাখা তীক্ষ্ণ দাঁতগুলো মেলে বিকৃত ভঙ্গিতে হয়তোবা আমার আসন্ন সর্বনাশকে সে ব্যঙ্গ করে চলেছে। সেই বাঁকা হাসিতে মেলা মুখের ফাঁক দিয়ে
এবার বেরিয়ে এলো একটা পরিহাস মাখা চাপা আওয়াজ, ঠিক যেন কোনো অতিকায় হাউন্ডের ডাক। চমকে দেখলাম তার নোংরা রক্তমাখা নখে আটকে রয়েছে হারিয়ে যাওয়া সবুজ জেড পাথরের কবচখানা। আমার গলা দিয়ে বেরিয়ে এলো আতঙ্কের চিৎকার। ছুটে পালালাম বুদ্ধিভ্রষ্ট হয়ে। খানিক বাদে খেয়াল করলাম আমার আমার চিৎকার পাল্টে গেছে। হ্যাঁ, পাল্টে গেছে উন্মাদের অট্টহাসিতে। নক্ষত্রবায়ুতে সবার হয় উন্মত্ততা। দাঁত নখ তার শান দেওয়া শত শত লাশে ফোঁটায় ফোঁটায় মৃত্যু ছেটায় ভূগর্ভে পোঁতা শয়তান মন্দিরের নিকষ কালো ধ্বংসাবশেষ থেকে উঠে আসা প্রমত্ত বাদুড়ের পালের পিঠে চড়ে ক্রমশ উচ্চক্রমে চড়ছে সেই অস্থি সর্বস্ব ভয়ঙ্করের কুকুরের মতন ডাক। শিরা উপশিরা মেলা অভিশপ্ত ডানা দুটোর সাঁই সাঁই পথ পথ শব্দ ক্রমাগত ক্রমাগত চক্কর মেরে এগিয়ে আসছে কাছে, আরো কাছে। যার যার কোনো নাম নেই, যার যার নাম নিতে নেই। তার কাছ থেকে বাঁচবার একমাত্র পন্থা আত্মবিলুপ্তি। হ্যাঁ, আত্মবিলুপ্তি। আর আর আমার এই রিভলভার আমাকে এনে দেবে সেই আত্মবিলুপ্তি। হ্যাঁ, আত্মবিলুপ্তি। শুনলেন দ্য হাউন্ড, মূল কাহিনী এইচপি লাভক্রাফট, গল্প পাঠে সুদীপ্ত। শেষ হলো দ্য হাউন্ড।